শুরু করে দিয়েছি অলরেডি আমরা অনেকটা পড়ে ফেলেছি আজকে হচ্ছে আর তারপর থেকে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, তো এখন দেখেন আমরা যেহেতু গতকাল পড়েছি অনেকে আমরা ক্লাসে ছিলাম না, হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করি, দেন আমরা হচ্ছে পরবর্তী স্লাইডগুলোতে যাওয়ার চেষ্টা করব। এখন দেখেন গতকাল আমি বলেছিলাম যে ফেব্রিক জিওমেট্রি মানে কি বলেছিলাম, তাই না? জিওমেট্রিক মানে কি বলেছিলাম? একটা জ্যামিতিক শাখা যেখানে হচ্ছে একটা ফেব্রিকের স্ট্রাকচার, ডিজাইন, আকার আকৃতি সম্পর্কে কি করে, ধারণা প্রদান করে। টেক্সটাইলে ফেব্রিক ডিজাইন যেটা সেটা হচ্ছে কি অনেক ধরনের ডিজাইন আছে, তাই না? যেমন কী কী ডিজাইন হতে পারে গতকাল বলেছিলাম, টুইল হতে পারে, প্লেন হতে পারে, স্যাটিন হতে পারে, সাটিন হতে পারে, তারপর কী হতে পারে ডায়মন্ড, ডায়াপার, অনেক ধরনের ডিজাইন আছে বা স্ট্রাকচার আছে। এগুলো সবগুলোর জন্য ধারণা পাওয়ার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেব্রিক জিওমেট্রি, এটা বলেছিলাম। তাহলে এটা কেন দরকার ফেব্রিক জিওমেট্রি? ফেব্রিক জিওমেট্রি যদি থাকে তাহলে আমাদের কি হবে বলো তো? দেখো আমরা যেহেতু মার্কার ইউজ করি, তারপর কি ইউজ করি, প্যাটার্ন ইউজ করি, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ফেব্রিকের ওয়েস্টেজ আছে এটা যেন কম হয়, তাই না? তো ফেব্রিক জিওমেট্রি যদি আমরা ব্যবহার করি, জিওমেট্রি ব্যবহার করার ফলে কী হবে, ফেব্রিক স্ট্রাকচার বা ডিজাইন সম্পর্কে আমরা যখন ধারণা পাবো, আমাদের যতটুকু কাপড় লাগবে আমরা ততটুকু কী করতে পারবো, প্যাটার্ন বা মার্কার অনুযায়ী ইউজ করতে পারবো। ধরো একটা শার্ট বানাতে এতটুকু কাপড় দরকার, ধরো ম্যাক্সিমাম এতটুকু কাপড় দরকার। আমি যদি এটার থেকে বড় একটা কাপড়ের মধ্যে একটা শার্ট বানাই আর বাকিটা ফেলে দেই তাহলে কি ভালো হবে? এই জন্য ইন্ডাস্ট্রিতে কী করা হয়, মার্কার বা প্যাটার্ন ইউজ করা হয়, ওই প্যাটার্ন অনুযায়ী কী করা হয়, কাপড়টা কাটা হয়। হ্যাঁ, সেটা ক্ষেত্রে ফেব্রিক জিওমেট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা দ্বারা কি খুব সহজে একটা ফেব্রিকের স্ট্রাকচার এবং ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যায়, গতকাল বলেছিলাম। এখন আসো হোয়াই উই নিডেড জিওমেট্রি, কেন আমাদের তাহলে দরকার? তাহলে টেক্সটাইলের জিওমেট্রি অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করি তাহলে কী হবে বলো তো? কাপড়ের ওয়েস্টেজ কম হবে, ইফিসিয়েন্সি বাড়বে, তাই না? কষ্ট কমবে, টাইম কনজিউমিং হবে, তাই না? এই কথা বলেছিলাম। তাহলে টেক্সটাইলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো ইজ দেয়ার এনি অ্যাডভান্টেজ, যদি এরকমভাবে প্রশ্ন আসে ইজ দেয়ার এনি অ্যাডভান্টেজ ইন ফেব্রিক জিওমেট্রি, ইয়োর অ্যান্সার ইজ ইয়েস, প্লিজ ডিসক্রাইব দিস, অথবা ইয়োর অ্যান্সার ইজ নো, প্লিজ ডিসক্রাইব দিস। অর্থাৎ বলা হতে পারে যে ফেব্রিক জিওমেট্রি টেক্সটাইলের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা, অথবা এর কোনো সুবিধা আছে কিনা। যদি থাকে তাহলে উত্তর সপক্ষে ব্যাখ্যা করতে হবে, যদি নাও থাকে সে সপক্ষে ব্যাখ্যা করতে হবে। এরকমই পরীক্ষায় প্রশ্ন এবার থাকতে পারে। তাহলে অবশ্যই কি বলবো, অবশ্যই এটার অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? যদি ফেব্রিক জিওমেট্রি তুমি জানো তাহলে কি শুনবা, ডিজাইন সম্পর্কে তুমি ধারণা পাবা, তারপর কি বলো তো স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাবা, এই দুটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্য অবশ্যই কি ফেব্রিক জিওমেট্রিটা আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? হ্যাঁ, এটাই মেইনলি নির্দেশ করে, ঠিক আছে, ফেব্রিক জিওমেট্রিটা। এখন আসো প্লেন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমি বলেছিলাম, তাই না? কি বলেছিলাম ইমন? প্লেন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কি, এটার কি কি কম, কি বলেছিলাম বলেন তো? গতকাল পড়েছিলাম না প্লেন ওভেন ফেব্রিক, এটার ক্ষেত্রে কি বলেন ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক ছিল, গুরুত্বপূর্ণ যেটা বলেছিলাম ডিউরেবিলিটি। হ্যাঁ, ডিউরেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি, এই দুটো ওয়ার্ড বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, মনে আছে আপনাদের? বলেছিলাম যে প্লেন ওভেন যেগুলো ফেব্রিক হয় সেই ফেব্রিকগুলোর ডিউরেবিলিটি বা স্টেবিলিটি অনেক বেশি থাকে। মানে আমরা একটা কাপড়, গতকাল বলেছিলাম যে আমরা একটা কাপড় যখন হচ্ছে কিনি, ক্রিস ফরমেশন হয়, আমরা কি করার দরকার হয়, প্রেসিং বা আয়রন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্লেন ওভেন ফেব্রিকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, এর ডিউরেবিলিটি বা স্টেবিলিটি অনেক বেশি, মনে রাখতে হবে। এগুলো মোটামুটি আমরা আলোচনা করেছিলাম, আমরা পরবর্তী স্লাইডগুলোতে যাব। তার আগে আরেকটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রিম। ক্রিম সম্পর্কে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা জানি দুই ধরনের ইয়ান আছে, একটা ওয়ার্পিয়ান আর একটা হচ্ছে ওয়েবটিয়ান। ওয়ার্পিয়ান এবং ওয়েবটিয়ান যখন একসাথে চলে একটা সময় পরে এদের মধ্যে কি হয়, ইন্টারলেসমেন্ট হয়। ইন্টারলেসমেন্ট মানে কি বলেছিলাম, কি হয় বলতো? ইন্টারলেসমেন্ট মানে কি বলতো? সংযোগ হওয়া। অর্থাৎ এই যে ঢেউয়ের মতো যে হচ্ছে উইভিনেস। হ্যাঁ, তাহলে কি বলতো, এই যে যখন কি হয় একটা ইন্টারলেসমেন্ট হয় তখন ঢেউয়ের মতো যে উইভিনেসটা হয়, এই ধরনের উইভিনেসটাকে হলে সেটাকে কি বলা হয়, ক্রিম বলা হয়। বলা আছে যখন ওয়েন ওয়ার্প অ্যান্ড ওয়েবটিয়ান কি কন্ট্যাক্ট উইথ ইচ আদার দে কি প্রডিউস এ উইভিনেস, ঠিক আছে। অর্থাৎ এটার মধ্যে যখন ইন্টারলেসমেন্ট ঘটে তখন হচ্ছে এক ধরনের উইভিনেস
সৃষ্টি হয়। যদি উইভিনেস সৃষ্টি হয় তখন তাকে কী বলা হয়? ক্রিম বলা হয়। ক্রিম পার্সেন্টেজ কাকে বলে সেটাও আমি বলেছিলাম। কি বলেছিলাম ক্রিম পার্সেন্টেজের ক্ষেত্রে? কি বলেছিলাম ক্রিম পার্সেন্টেজ? নাহিদ সাহেব বলেন, ক্রিম পার্সেন্টেজ কি বলেছিলাম? ক্রিম পার্সেন্টেজটা হচ্ছে আমাদের স্ট্রেট এন্ড লেন্থ আছে, স্ট্রেট এন্ড লেন্থ মাইনাস ক্রিম লেন্থ বাই ক্রিম লেন্থ, অর্থাৎ L মাইনাস পি বাই পি, এরকম বলেছিলাম তাই না? এল মানে কি বলেছিলাম কিসের লেন্থ এটা? স্ট্রেট এন্ড লেন্থ, আর পি মানে কি বলেছিলাম? ক্রিম লেন্থ। ক্রিম লেন্থ। বুঝেন তো? ক্রিম লেন্থ অর্থাৎ কোনো একটা সুতা খোলার পরে সুতাটা যখন লম্বা করি, লম্বা করার পরে যে মেজারটা নেওয়া হয় সেটাকে বোঝানো হয়। ঠিক আছে? ফোর্স না, এফ মানে কিসের এফ? কোথায়? ক্রিম লেন্থ, ক্রিম লেন্থ। এখন দেখো এটা আরও ক্লিয়ার হবে, আজকের কনসেপ্ট থেকে ক্লিয়ার হবে, আমরা ধীরে ধীরে পড়বো। দেখি এটা সম্পর্কে পড়েছিলাম, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা গতকাল বলেছিলাম যে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে হচ্ছে কার উপরে? ফেব্রিক প্রপার্টিস হবে, মানে ক্রিমের কোন কোন ফ্যাক্টর ইফেক্ট করে, এটা একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। এটা খুব সুন্দর মতো বলেছিলাম, সবগুলোর সাথে এটা সমানুপাতিক সম্পর্ক বলেছিলাম। রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন, অর্থাৎ ক্রিম পার্সেন্টেজ যত বেশি হবে রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন তত বেশি হবে। তারপরে বলেছিলাম যে যখন ক্রিম পার্সেন্টেজটা বেশি হয় তখন শিঙ্কেজ পার্সেন্টেজ বেশি হবে। ঠিক আছে? তো এগুলো কথা না ক্লাসে যেটা বলেছিলাম যে তাহলে কি হবে, এটা যদি পরীক্ষায় আসে যে ইনফ্লুয়েন্স অফ ক্রিম অন ফেব্রিক প্রপার্টিস, অর্থাৎ ক্রিম ফেব্রিক প্রপার্টিসের উপরে কী ধরনের ইফেক্ট পড়ে বা ইমপ্যাক্ট করে, তখন কি করতে হবে? তখন হচ্ছে এগুলো লিখে দিতে হবে, শুধু পয়েন্টগুলো লিখলে হবে না, বর্ণনা করতে হবে যে যখন রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন অর্থাৎ ক্রিম পার্সেন্টেজ যখন বাড়ে, অ্যাব্রাশন মানে ঘর্ষণের পরিমাণটাও বাড়বে। শিঙ্কেজ সম্পর্কে আমি গতকাল বলেছিলাম যে শিঙ্কেজ আসলে কি, শিঙ্কেজ বলেছিলাম, শিঙ্কেজ মানে হচ্ছে ভাঁজ, আরেকটা নাম বলেছিলাম উইঙ্কেল। শিঙ্কেজ আরেকটা নাম বলেছিলাম উইঙ্কেল, অর্থাৎ এই যে ক্রিস ফর্মেশন হয় কটন ফেব্রিকের ক্ষেত্রে, ক্রিস ফর্মেশন যেটাকে বলা সেটাকে বলা হয় শিঙ্কেজ বলা হয়। কটনের শিঙ্কেজের পরিমাণ অনেক বেশি থাকে, এই জন্য আমাদের কী করতে হয়, সবসময় আয়রন করে কাপড় পরিধান করতে হয়। এই যে ক্রিস ফর্মেশন বা উইঙ্কেল ফর্মেশন হয়, এটাকে দূর করার জন্য আমাদের কী দরকার হয়? আয়রন অ্যান্ড প্রেসিং, তাই না? আমরা আয়রন করি কেন বলো তো? আমাদের কাপড়ে ভাঁজ পড়ে, শার্ট বা আমরা পাঞ্জাবি যখন পরি ওয়াশ করি, তারপর কী করি আমরা? ধুয়ে দিই। ধুয়ে দেওয়ার পরে কী হয়? কাপড়ের ভাঁজ পড়ে যায়, তাই না? এটাকে দূর করার জন্য প্রেসিং বা আয়রনিং করা হয়। তাহলে কি ক্রিম পার্সেন্টেজ যত বেশি হবে অর্থাৎ উইভিনেস যত হবে তত কী হবে? ক্রিম পার্সেন্টেজ যত বাড়বে শিঙ্কেজের পরিমাণটা বাড়বে। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটাই বর্ণনা করতে হবে। ফেব্রিক ডিজাইন, ফেব্রিক কস্টিং, এটা গতকাল পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। ক্লিয়ার? এখন আসো আমরা একটু শুরু করি। হ্যাঁ, রিলেশন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটা থাকবে। হ্যাঁ, সুন্দর মতো পরীক্ষা লিখতে হবে, কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না। হ্যাঁ, মনে থাকবে কি বললাম? হ্যাঁ, এটা পরীক্ষায় থাকবে, 7 মার্কসের জন্য পরীক্ষায় থাকবে। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা একটা রিলেশন দেখব, দেখি কি রিলেশন আছে এটার মধ্যে। দেখো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি ক্রিম পার্সেন্টেজ ইজ ডিফাইন দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য স্ট্রেট থ্রেড লেন্থ অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড অফ দ্য থ্রেড হোয়াইল ইন ক্লোথ expressed as percentage. This is the relation between cream percent and take-up percentage is discussed following. নিচে আলোচনা করা হবে। তাহলে ক্রিম পার্সেন্টেজ সি ইকুয়াল টু কী লেখা যাবে, এই সূত্রটা মনে রাখতে হবে ম্যাথের জন্য। কিসের জন্য? ম্যাথ। এবার ম্যাথ পরীক্ষায় থাকবে এই রিলেটেড ক্রিম পার্সেন্টেজ বের করার। সি ইকুয়াল টু, হ্যাঁ ম্যাথ আছে, সি ইকুয়াল টু এল মাইনাস পি বাই পি ইন্টু 100%, সি ইকুয়াল টু এল মাইনাস পি বাই পি ইন্টু 100%। ওটা ওভাবে লেখা হয়েছে কারণ ওভাবে তো এক্সেল ফাইলে এল মাইনাস পি বাই পি ইন্টু 100%, এটা হচ্ছে ক্রিম পার্সেন্টেজ সি। ক্লিয়ার? এখানে দেওয়া আছে, যদি কখনো বলা হয় যে ডিফাইন ক্রিম পার্সেন্টেজ, এভাবে লিখতে হবে। এখন দেখো, হ্যাঁ, এল মাইনাস পি বাই পি ইন্টু 100%। এল মানে বলেছে, দেখো এল মানে যেটা বলেছে যে স্ট্রেট লেন্থ। স্ট্রেট লেন্থ কোনটা বলো? স্ট্রেট লেন্থ কোনটা? অর্থাৎ দেখো কাপড়ের ভিতরে সুতা থাকে, তাই না? দেখছো তো নাকি? এখন সুতাটা খুলতে হয়, ক্রিম পার্সেন্টেজ বের করার জন্য সুতাটা খুলতে হয়। খোলার পর সুতাটা লম্বা করবো না, লম্বা করে স্কেলতে মেজার নিতে হয়, এরকম। বুঝছেন কি বলেছি? ওটাকে বলা হয় স্ট্রেট লেন্থ। ঠিক আছে? আর মাইনাস কি ক্রিম লেন্থ মানে কি বলো তো?
সোজা করার আগে যে লেন্থটা থাকে সেটা হচ্ছে ক্রিম লেন্থ। ক্লিয়ার? স্ট্রেট লেন্থ মানে বলতে বোঝানো হচ্ছে সুতাটা খোলার পর সুতাটা লম্বা করবা, লম্বা করে স্কেলে পরিমাপ করবা। আর ক্রিম লেন্থ মানে সুতার কুচকানো অবস্থায় কতটুকু আছে এটা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, সোয়েটার, সোয়েটারের কাপড়, গুড, ভেরি গুড। টানলে বড় হয়, দেখো না সোয়েটারের কাপড়, সেটা হচ্ছে ক্রিম পার্সেন্টেজ। বুঝা গেছে? তাহলে যদি পরীক্ষা আসে এভাবে লিখে দিতে হবে যে এল ইকুয়াল টু স্ট্রেট লেন্থ, পি ইকুয়াল টু কি ক্রিম লেন্থ। পারা যাবে? তাহলে স্ট্রেট লেন্থ মাইনাস ক্রিম লেন্থ ডিভাইডেড বাই ক্রিম লেন্থ ইন্টু 100%, দ্যাট ইজ কল ক্রিম পার্সেন্টেজ। এভাবে লেখা যাবে স্ট্রেট লেন্থ, এভাবে বলে দিলে হবে স্ট্রেট লেন্থ মাইনাস ক্রিম লেন্থ ডিভাইডেড বাই ক্রিম লেন্থ ইজ এক্সপ্রেস অ্যাজ ক্রিম পার্সেন্টেজ। ওটা কিছু থাকবে, এটা তো জাস্ট ক্রিম পার্সেন্টেজ কাকে বলে, এখন তো রিলেশনশিপে যাই নাই। ঠিক আছে, রিলেশনশিপে যাইতে একটু কী হয়, আমাদের দেরি হয়, একটু কথা বলবো আমরা, কথা বলে নিজে দুজন পরিচিত হব, দুজন দুজনকে, তারপরে তো আমরা রিলেশনশিপে যাব। একবারে কিন্তু রিলেশনশিপে যাওয়া যায় না। তেমনই ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয় যে ক্রিম পার্সেন্টেজ আমরা যখন পড়বো, টেক আপ পার্সেন্টেজ, রিলেশন করতে গিয়ে দুজন মানুষ লাগে, তাই না? তো একটা হলো ক্রিম আর একটা টেক আপ পার্সেন্টেজ। তো ক্রিম পার্সেন্টেজ সম্পর্কে আমরা জানলাম, এখন টেক আপ মানে মেয়ের সম্পর্কে আমরা একটু জানবো যে টেক আপ পার্সেন্টেজটা কি, তারপর আমরা রিলেশনে যাবো। ক্লিয়ার? এটা হয়ে গেছে, বুঝে গেছে। এখন আসো এই যে টেক আপ পার্সেন্টেজ, বুঝছো? একজন সম্পর্কে জানছে, একটু আরেকজন সম্পর্কে একটু জানি, তারপরে আমরা রিলেশনশিপ। টেক আপ পার্সেন্টেজ কি? এল মাইনাস পি বাই এল। হ্যাঁ, এখানে হবে টি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় থাকবে কিন্তু সব কয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবা, খুবই ইজি এগুলো, বুঝছো? একটু মাথা খাটালেই পেয়ে যাবা। কি বলছিলাম বলো তো? এল, তাই না? অর্থাৎ এল মানে কি একটু আগে দেখলাম, আর পি হচ্ছে ক্রিম লেন্থ, আর এল, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু লাগবে। দেখো, টি মানে হচ্ছে টেক আপ পার্সেন্টেজ, এল মানে লেন্থ অফ ইয়ার্ন বিফোর উইভিং। হ্যাঁ, বিফোর উইভিং, এখানে ক্ষেত্রে টেক আপ পার্সেন্টেজ আছে, হ্যাঁ সেটা হচ্ছে এল। আর আলাদা পিটা কি? দ্য লেন্থ অফ ইয়ার্ন ইন ফেব্রিক আফটার উইভিং। পি হচ্ছে এখানে আফটার উইভিং, সেটাকে টেক আপ পার্সেন্টেজ বলা হয়। ক্লিয়ার? আরে সমধর্মী সবসময় কি করে, সবসময় কি করবে বলো তো? প্লাস প্লাস হলে কি হবে সবসময়? প্লাস মাইনাস হলে? তাহলে তো যেহেতু রিলেশনশিপ, তাহলে কি দুটারই আলাদা থাকতে হবে কিছু, তাই না? তো বুঝে গেছে? সো একটু খেয়াল রাখতে হবে, সবই যদি এক হয়ে যায় তাহলে তো কী হবে? বিকর্ষণ হয়ে যাবে, আকর্ষণ হবে না। সো আকর্ষণ করার জন্য কি করতে হবে? দুইটা আলাদা হতে হবে। তাহলে টি ইকুয়াল টু কী লেখা যায়? টি ইকুয়াল টু এন মাইনাস পি বাই এল। এল মানে কি? যে আমরা উইভিংয়ের আগে যে ইয়ানে যে লেন্থটা নেই সেটা হচ্ছে এল, আর হচ্ছে পিটা কি? আফটার উইভিং। ক্লিয়ার? যদি পরীক্ষা এরকম থাকে কনসেপ্ট টার্মগুলো আলাদা, আমি যদি বলি যে ডিফাইন ক্রিম পার্সেন্টেজ অ্যান্ড টেক আপ পার্সেন্টেজ উইথ ডিসকাশন, তাহলে কী করবা বলো তো? কাকে বলে দুটো দিবা, আর এই সূত্র দুটো দিয়ে বর্ণনা করে দিবা যে সি মানে এটা, টি মানে এটা, এল মানে পি মানে কি, সুন্দর মতো বর্ণনা করে দিবা, সুন্দর মতো নাম্বার পাবা, আলতু পালতু কোনো কিছু লেখার দরকার নেই। ক্লিয়ার? পারা যাবে এখন? তাহলে আমরা এখন একটা জিনিস জানলাম, তাহলে কি টি ইকুয়াল টু কি? এল মাইনাস পি বাই এল, আর সি মাইনাস এল মাইনাস পি বাই পি। যাই হোক, আমি একটু ক্যাপিটাল লেটারে লিখলাম, বাস স্মল লেটারে লিখলাম, সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য। ক্লিয়ার? এটা নিয়ে আবার কনফিউশনে পড়ার দরকার নেই যে ওরা বড়ো হাতের আছে ছোটো হাতের এরকম লিখছে, এরকম কনফিউশনে পড়ার কোনো সুযোগ নেই। পারা যাবে এখন? এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পরীক্ষায় থাকবে, এটা পরীক্ষায় থাকবে যে শো দ্য রিলেশন বিটুইন ক্রিম পার্সেন্টেজ অ্যান্ড টেক আপ পার্সেন্টেজ। ক্লিয়ার? পারা যাবে? তো নেক্সট টাইম কোনো সাজেশনের কথা তোমরা জিজ্ঞাসা করবে না, যেগুলো যেগুলো বলতেছি আজকে ক্লাসে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলোই পরীক্ষায় থাকবে। এখন আসো, আগে একটা ইকুয়েশন নাম্বার 1 দেওয়া ছিল, ঠিক আছে? আমি একটু বুঝাই দিই, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। আমি এটা খুব ইজি আর কি, আর গুণ করছে আর কি, তোমরা দেখলে দেখতে পারো আর কি, আর গুণ করে করছে আর কি। আমি দেখি একটু বলি। দেখো, প্রথমে কি বলছে যে আমরা জানি প্রথম কি সি ইকুয়াল টু এল মাইনাস পি বাই ইন্টু 100%, তাই না? এখন আর গুণ করলে কি হয় বলো তো? কি হবে ইন্টু? তোমরা একটু খাতায় করো, দেখো মিলে কিনা। দেখো এটা কি করছে পরের লাইনে, তোমরা হচ্ছে প্রথমে স্লাইড দেখাবো, অনেকে মনে করছে অনেক কঠিন। আর গুণ করলে কি হয় দেখো? হ্যাঁ, লেখাটা কেমন এই জন্য আর কি। দেখো সি বাই 100 নিচে নিয়েছে, দেখো এল ডিভাইডেড বাই পি মাইনাস 1,
এল ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান করা যাবে না? এটা কিভাবে করা যায় বলো দেখি? এখানে হচ্ছে ওই এল বাই পি মানটা বের করে 3 নাম্বার ভাবে করে দিচ্ছি। মানে মানে হচ্ছে আমরা যে টেক আপ পার্সেন্টেজে একটা সম্পর্ক জানলাম সেই ভ্যালুটাও বসানো হয়েছে দেখো পরবর্তীতে। আচ্ছা আমি হাতে লেখা দরকার পড়লে ছবি তুলে দেবো, মানে বাসায় ক্যালকুলেশন করে তোমাদের এটা ছবি তুলে দেবো যেন ক্লিয়ার হবে। জাস্ট স্লাইড দেখো এখন বুঝবা আর কি। হ্যাঁ, যেটা করা হয়েছে যে আর আর গুণ করা হয়েছে, তো এল মাইনাস পি নেওয়ার পরে সি বাই 100 এ পাশে যদি চলে যায় তাহলে এ পাশে আনলে তাহলে প্লাস হয়ে গেল। প্লাস হয়ে গেলে কী হবে, নিচে হচ্ছে 100 বাই প্লাস সি, তাহলে কী লেখা যাবে বলো তো? তাহলে এটা কি থাকলো, সি বাই 100 প্লাস 1 ডিভাইডেড বাই 100 প্লাস সি থাকলো, একটা ইকুয়েশন নাম্বার 3 থাকলো। ইকুয়েশন 2তে আমরা কি জানছিলাম, টি ইকুয়াল টু এল মাইনাস পি বাই এল। মানে এখানে 3 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা আমি বসাইছি। তারপরে দেখো এখন টি মাইনাস এল মাইনাস পি বাই এল, তখন এল মাইনাস বাই ডিভাইডেড বাই পি এর ভ্যালু কী ছিল, এই যে এটা ছিল 100 প্লাস সি বাই 100, তখন এই ভ্যালুটা বসাই দিছে। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের এখানে হচ্ছে স্লাইডে একটু গুছানো নাই, জাস্ট আমি হচ্ছে তোমাদের এই ক্যালকুলেশনটা আমি নিচে করে তোমাদের দিয়ে দেবো। জাস্ট যেটা করছে আর কি, দেখো আমি একটু বলে নেই যেটা করা হয়েছে। আমরা জানি একটু আগে কী দেখলাম, এল মাইনাস পি বাই পি ইন্টু 100%, তারপর আর আর গুণ করা হয়েছে, তারপর একটা সমীকরণ বসানো হয়েছে। ক্লিয়ার? এটা হলো 1 নম্বর সমীকরণ ছিল। 2 নম্বর সমীকরণ যেটা ছিল টেক আপ পার্সেন্টেজ, টেক আপ পার্সেন্টেজ কী ছিল, এল মাইনাস পি বাই এল। সেখানে কি করা হয়েছে, এখানে আবার এই জায়গায় যে একটা সমীকরণ পেয়েছিলাম ওটার ভ্যালু বসায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তীতে যেটা করা হয়েছে এটাই করা হয়েছে। এখন দেখো ওই যে একটা ভ্যালু পাইলাম, দেখো টি ইকুয়াল টু 100 সি ডিভাইডেড বাই 100 প্লাস সি, তাহলে 100 সি করলে কি, এই টি যদি আর আর গুণ করা হয় 100 টি প্লাস সিটি, সিটি করলে কি হবে, এটা যদি এই পাশে আনো 100 সি মাইনাস সিটি ডিভাইডেড বাই 100 টি বাই 100 টি, তাহলে সি যদি কমন নাও তাহলে কি হবে, সি ইকুয়াল টু 100 মাইনাস টি হয়ে যাবে। এটাই হচ্ছে ক্রিম আপ পার্সেন্টেজ আর টেক আপ পার্সেন্টেজের সম্পর্ক। ক্লিয়ার? এরপরও আমি খাতায় ক্যালকুলেশন করে তোমাদের দেখাই দেবো, সেটা তোমাদের জন্য বেটার হবে। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় থাকবে 100%। হ্যাঁ, সো বি কেয়ারফুল। এবং কোনো সমীকরণ কিন্তু ভুল করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে। উল্টাপাল্টা করলে কিন্তু মিলবে না, সি এর জায়গায় পি লিখলে পি এর জায়গায় সি লিখলে কিন্তু মিলবে না। হ্যাঁ বলো। না এটা তো ইজি একটা বল। আচ্ছা এখন আসো একটা দেখো কিছু রিলেশন দিয়ে আছে। দেখো ক্রিম পার্সেন্টেজ সি ইকুয়াল টু কি, একটু আগে সম্পর্ক দেখলাম এল মাইনাস এস ইন্টু 100%। এটা কি করছে, পি এর জায়গায় এস ইউজ করছে। ঠিক আছে, সমস্যা নাই অঙ্ক করার জন্য। হ্যাঁ দেখো এখন দেখো এল মানে কি ওয়ার্প লেন্থ, এস মানে হচ্ছে ক্লোথ লেন্থ, এস মানে কি ক্লোথ লেন্থ, এটা দিয়ে অঙ্ক থাকতে পারে। এস মানে কি ক্লোথ লেন্থ, মনে থাকবে ওই অঙ্কগুলো করার জন্য। তারপর কি বলা আছে, ওয়ার্প লেন্থ ক্ষেত্রে কি লেখা যায়, এল ইকুয়াল টু 1 প্লাস সি ইন্টু এস। এগুলো সূত্র কিন্তু খাতায় কিন্তু মনে থাকবে, আমি বলে দিই। ওয়ার্প লেন্থ এল ইকুয়াল টু 1 প্লাস সি ইন্টু কিন্তু এস, মানে সি মানে কি 1 প্লাস ক্রিম ইন্টু কি এস মানে ক্লোথ লেন্থ। ঠিক আছে, এস ইকুয়াল টু ক্রিম পার্সেন্টেজ, এস ইকুয়াল টু ক্লোথ লেন্থ, তাহলে ক্লোথ লেন্থ এস ইকুয়াল টু কি লেখা যাবে, এস ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 1 প্লাস সি। এগুলো সূত্র, বুঝছো? এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমার বানানো না, এগুলো হচ্ছে কার বানানো, রাইট। আমাদের যেগুলো লজিক আসে প্রত্যেক দিনই চেঞ্জ হয়, আমরা যে ক্যালকুলেশনগুলো করি না, এগুলো কিন্তু যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করে, অনেক এক্সপিরিয়েন্স, তারা ডেইলি ক্যালকুলেশন করে। আর হ্যাঁ চার্ট দেওয়া থাকে, সুন্দর চার্ট দেওয়া থাকে, সূত্র দেওয়া থাকে, খালি বসাবেন। আপনারা ইঞ্জিনিয়ার, আপনারা খালি বসাবেন আর ভ্যালু বের করবেন। ঠিক আছে, তাহলে কি বলেন তো, তাহলে ক্লোথ লেন্থের সূত্র কি, ক্লোথ লেন্থ ইকুয়াল টু লেখা যায় এস ইকুয়াল টু এল বাই 1 প্লাস সি। এল মানে তো আমরা জানি, সি মানেও জানি, এস মানেও জানি। সো এগুলো সূত্রের জন্য তাহলে হোয়ার কি, এল ইজ ওয়ার্প লেন্থ আর হচ্ছে সি ইজ এ ক্রিম পার্সেন্টেজ। এখন দেখো একটা অঙ্ক আছে, এই অঙ্কদের একটু দেখো ভালো করে। এ কটন ক্লথ ইজ অ্যানালাইসিস, প্রথমে কী পেয়েছে, টেস্টেড স্ট্রিপ 20 সেন্টিমিটার, তারপর মেইন ওয়ার্প লেন্থ কত পেয়েছে 21.2 সেন্টিমিটার। ডিটারমেন্ট বোথ দ্য ক্রিম অ্যান্ড টেক আপ পার্সেন্টেজ। কী কী বের করতে হবে আমাদের এখান থেকে, ক্রিম পার্সেন্টেজ অ্যান্ড দেখো তাহলে ক্রিম পার্সেন্টেজ গেলে সূত্র কি জানলাম, 100%। তাহলে প্রথমে কি ছিল বলো তো, ওয়ার্প লেন্থ, এল মানে ওয়ার্প লেন্থ, এই যে একটু আগে দেখলাম ওয়ার্প লেন্থ, ওয়ার্প লেন্থ কত 21.2 মাইনাস কত, পি এর মানে হচ্ছে কত 20। অবশ্যই এটা কম হবে, কারণ এই এলটা তো লম্বা করলা, ওটা তো একটু বেশি হবে, আর পিটা তো ছোটো হবে কারণ ইনিশিয়াল অবস্থা আছে। তাহলে কত হলো,
বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তারপর ডিভাইডেড বাই কত 20 ইন্টু, তাহলে কত হয়েছে 6%। টেক আপ পার্সেন্টের সূত্র কি এল, তাহলে দেখো এল এর মান ছিল 21.2, পি এর মান কত ছিল 20.0, আর আবার কি এল এর মান কত ছিল 21.2 ইন্টু 100%। অঙ্ক আসছে, সূত্র আসছে, ইজি। মানে এই দুটোই মনে রাখবা, সি ইকুয়াল টু এল মাইনাস পি বাই পি ইন্টু 100%, আর টি মানে হচ্ছে এল মাইনাস পি বাই এল ইন্টু 100%। এটা দিয়ে করা হয়েছে কিনা ম্যাথ, ক্লিয়ার? তারপরে দেখো কি বলা হয়েছে, দেখো ইন মেনি ফেব্রিক দেয়ার ইজ নো টু গ্রেট ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েভ ক্রিম, বাট দেয়ার আর এক্সাম্পল অফ কোয়াইট লার্জ ডিস্টেন্স ইন এ কটন পপলিন। যাই হোক, এগুলোর ক্ষেত্রে হ্যাঁ কিছু ভ্যালু আছে যে এত পার্সেন্টেজ হইলে ভালো, এরকম অনেক কিছু। ক্লিয়ার? পারা যাবে এই অঙ্ক? পরীক্ষা দিলে পারবা? শিওর? ভ্যালু চেঞ্জ করে দিলে পারবা? আচ্ছা, ওকে, ডান। পরীক্ষা কিন্তু থাকবে, পরীক্ষা কিন্তু ম্যাথ এবার মাস্ট, প্রত্যেকটা সেটেই ম্যাথ থাকবে। হ্যাঁ, ইজি কিন্তু। দেখো তারপর দেখো প্রবলেম 2, একটু আগে দেখা আসলে কি বলা হয়েছে দেখো তো, পড়ো, একজন পড়ো, অঙ্কটা পড়ো। Calculate the length of work required to the wave 160 meters of the if the work field is 12%. আচ্ছা, একটু আগে আমরা দেখলাম এস, এস মানে হচ্ছে ক্লথ লেন্থ, তাই না? ক্লথ লেন্থ কত দিয়ে আছে 160, তাই না? এরকম তো দিয়ে আছে। তারপর কি বলা আছে দেখো তো, ওয়ার্প ক্রিম ইজ কত, এবার ক্রিম পার্সেন্টেজ দিয়ে আছে কত পার্সেন্ট, এই যে দেখো 12%। 12% মানে কি, 12% মানে কি, সি ইকুয়াল টু এস মানে কত 0.12, 12 ইন্টু 100 মানে 0.12, বুঝো নাই? 0.12, তাই না? এখন দেখো যেটা বলা হচ্ছে যে তাহলে কি হবে বলো তো, সি ইকুয়ালটা আমরা একটু কি দেখলাম, এল মাইনাস এস বাই এস, কখন বলো তো, যখন হচ্ছে কি ক্লোথ লেন্থ দেওয়া থাকবে, যখন ক্লোথ লেন্থের কথা বলা থাকবে তখন কি হবে, এল মাইনাস এস বাই এস ইন্টু 100%, তাই না? তাহলে এখান থেকে আমি কি বের করলাম বলো তো, আরেকটা কি জানি, সি ইকুয়াল টু কি জানি, এল ডিভাইডেড বাই এস মাইনাস 1, আরেকটা কি এল ইকুয়াল টু 1 প্লাস সি ইন্টু এস, একটু আগে সূত্র দেখেছিলাম, মনে আছে? তাহলে এখান থেকে এল বের করা যাবে, এল তাহলে কি হবে বলো তো, তাহলে 1 প্লাস সি এর ভ্যালু কত 0.12, বুঝতেছো? না বুঝলে আবার বলো, আমি সমস্যা নেই। একটু আগে আমরা সূত্র দেখে আসলাম না, যে ক্লোথ লেন্থ দেখে কি সূত্র ছিল, ওই সূত্রগুলো আগে লিখে নিবা, তারপর বুঝবা। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এল ইকুয়াল টু 1 প্লাস সি, 1 প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে ক্রিম মানে কত 0.12 ইন্টু কত, এস মানে কত ক্লোথ লেন্থ 160, তাহলে 160, তাহলে কি 1 প্লাস এত ইন্টু 1 160 মানে কি 179.2, বুঝে গেছে? মানে এখানে তোমার ক্রিম পার্সেন্টেজ দেওয়া আছে, এখান থেকে তোমার কি করতে বলছে, ক্যালকুলেট দ্য লেন্থ অফ ওয়ার্ক, একটু আগে দেখলাম মানে কি এল বের করতে বলছে, এল ইকুয়াল টু 1 প্লাস সি ইন্টু এস, তাহলে কি এখানে দেখো এল তাহলে 1 প্লাস সি, সি মানে কত 0.12, তারপর কি ইন্টু 160, 160 কি ক্লোথ লেন্থ এস, তাহলে গুণ করলে কত হবে 179.2 মিটার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো অঙ্ক সোজা না? বেসিক খুবই ক্লিয়ার। তারপর দেখো নাম্বার 3, এটা করে আমাদের শেষ। এই তিনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা আছে দেখো আরও সোজা, হোয়াট লেন্থ অফ ক্লোথ ক্যান বি ওভেন ফ্রম 800 মিটার অফ হোয়াট দ্য ওয়েব, তাহলে কি বের করতে বসে বলো তো, এস বের করতে বসে। দেখো লেন্থ অফ ক্লোথ, ক্লোথ লেন্থ মানে এস বের করতে বসে, তাহলে এস এর সূত্র কি, এই যে দেখো, তাহলে এস ইকুয়াল টু এল বাই 1 প্লাস সি, ওই যে ওখান থেকে বের করা যাবে না, এল ইকুয়াল টু এই যে এখান থেকে এসটাকে যদি নাও তাহলে কি হবে এল বাই 1 প্লাস সি, তাহলে এল এর ভ্যালু কত 800 মিটার ইন্টু 1 প্লাস ডিভাইডেড বাই 1 কি 1 প্লাস সি, সি মানে কি 8%, 8% মানে 0.8, বার করলা কত হলো 740.8, মানে ওই যে তিনটা সূত্র আছে, সূত্র তিনটা মুখস্থ করে খুব ইজিলি করা যায়। ক্লিয়ার? মানে প্যাচ লাগবে, প্যাচ লাগার কোনো প্রশ্নই আসে না, খালি যদি একটু টার্ম সম্পর্কে জানো ম্যাথগুলো করা যাবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের ফেব্রিক জিওমেট্রি লেকচার। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এখান থেকে 2 সেট প্রশ্ন করা হবে ফেব্রিক জিওমেট্রির উপরে, 2 সেট। হ্যাঁ, এখান থেকে 2 সেট, তোমাদের হচ্ছে ফাইবার মাইগ্রেশন থেকে 2 সেট, 4 সেট। হ্যাঁ, ক্লিয়ার? আর একটা চ্যাপ্টার আমি পড়াবো, ওখান থেকে 1 সেট, 5 সেট টোটাল কোশ্চেন করা হবে। ক্লিয়ার?
ফায়ার মাইগ্রেশন তো অলরেডি পড়িয়েছি, অনেকবারই পড়িয়েছি। এটা হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিয়ে দিব। হ্যাঁ, কালকে সিটি হবে। তাহলে ভিডিওটা অফ করে দেবো এখন আপাতত।